নির্বাচনে পর্যবেক্ষণে থাকবেন দেশি বিদেশিরা, বিএনপি না আসলেও অর্থবহ ও উৎসবমুখর হওয়ার প্রত্যাশা। জমে উঠেছে নরসিংদী নির্বাচনী মাঠ, ভোটারদের ভাবনায় উন্নয়নের ধারাবাহিকতা। মানবাধিকার ইস্যু হয়ে উঠছে রাজনৈতিক হাতিয়ার, চলছে প্রশ্নবিদ্ধ করার আয়োজন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণে মাঠে থাকবে দেশি বিদেশি পর্যবেক্ষণ দল। ৩৪ দেশের কমিশনকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। আর দেশের ৯৬টি সংস্থার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষকের দৃষ্টি থাকবে ৭ জানুয়ারির ভোটে। বিএনপি না আসলেও ৩০টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে এবারের নির্বাচন উৎসবমুখর ও অর্থবহ হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মানিক শিকদারের বিশেষ রিপোর্ট। দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নানামুখী পদক্ষেপ নিয়েছে কমিশন। নির্বাচন পর্যবেক্ষণের জন্য মাঠে থাকবে ৯৬টি দেশীয় সংস্থা। এর মধ্যে নতুন নিবন্ধন পেয়েছে ২৯টি সংস্থা। এর আগে ৬৭ সংস্থাকে ৫ বছরের জন্য নিবন্ধন দেয় ইসি। ৭ জানুয়ারি ভোটের দিন সামনে রেখে প্রস্তুতি নিয়েছে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলো। সাধারণ মানুষ নির্বাচনের বাইরে নয়, নির্বাচন চাচ্ছে এবং শান্তিপূর্ণ নির্বাচন চাচ্ছে। ইলেকশন মনিটরিং ফোরামের পক্ষ থেকে আমরা প্রায় ৫১টি সংগঠনের স্থানীয় পর্যবেক্ষক আবেদন করছি। আমাদের সময়সীমা ১৬ তারিখ পর্যন্ত আছে। ইতিমধ্যে আমরা প্রায় ৮,০০০ পর্যবেক্ষকের তালিকা আমরা সম্পন্ন করেছি। এটার সংখ্যা আরও বাড়বে। অন্যদিকে ১৭৯ বিদেশি পর্যবেক্ষক আবেদন করেছেন নির্বাচন কমিশনে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুমোদন দেয়া ছাড়াও ৩৪ দেশের নির্বাচন কমিশন ও ৪টি সংস্থার ১১৪ জনকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। আমন্ত্রিত দেশগুলোর মধ্যে ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মিশর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, চীন, জাপান ও রাশিয়া রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের সাংবাদিকরাও আসছেন নির্বাচনে চোখ রাখতে। হোয়াইট হাউস থেকেও একজন প্রতিনিধি আসছেন, নিরাপত্তা নিয়ে কাজ করে সেরকম প্রতিনিধি আসছেন, এবং আপনার ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাসিস্ট্যান্ট ছিল তিনি আসছেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের একটা শক্তিশালী পর্যবেক্ষক টিম এবার নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে পার্টিসিপেট করছেন। পর্যবেক্ষকদের সতর্ক পর্যবেক্ষণে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে মনে করছেন এই রাজনৈতিক বিশ্লেষক। জাতীয় গুরুত্বপূর্ণ নির্বাচনে পর্যবেক্ষক কিংবা পর্যবেক্ষক দলের ভূমিকা যথেষ্ট রয়েছে এবং এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চয়ই পর্যবেক্ষকদের পর্যবেক্ষণ এবং তাদের মূল্যায়নের উপর নির্ভর করবে বলে আমি মনে করি। তবে তার সাথেও এখন কিন্তু ডিজিটাইজেশনের যুগ। ডিজিটাইজেশনের এই যুগে নির্বাচনে কারচুপিকে প্রশ্রয় দেয়া খুব সহজ কোনো ব্যাপার নয়। বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে এখনো সহিংসতার পথে, তাই ভোটার ও পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, সুশীল সমাজ এবং সংশ্লিষ্ট সকল স্টেক এই ব্যাপারটা মাথায় রেখে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালন করে যাবেন। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। এবারে আলোকে হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। জমেছে নরসিংদীর নির্বাচনী মাঠ। এবার শুধুমাত্র নরসিংদী ৩ আসনের প্রার্থী বদলেছে আওয়ামী লীগ। জহিরুল হক ভূঁইয়া মোহনের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন প্রয়াত এমপি রবিউল আওয়াল কিরণের ছেলে ফজলে রাব্বি খান। নরসিংদী ১ আসনের নৌকার প্রার্থীকে চ্যালেঞ্জ জানাতে ভোটের মাঠে নেমেছেন সাবেক মেয়র কামরুজ্জামান কামরুল। নির্বাচনী মাঠে বিএনপির অনুপস্থিতিতে সরকারের উন্নয়ন তুলে ধরে সবগুলো আসনই ধরে রাখতে চায় দলটি। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মানিক শিকদার। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সার কারখানা, ১৫,০০০ কোটি টাকায় ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় এলাকার মানুষের কর্মসংস্থান হয়েছে। এই কারখানাটি বলছে বদলে যাওয়ার গল্প। নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কের কাজ চলছে। স্থানীয় সরকার বিভাগে
1030 কোটি টাকার 38টি প্রকল্পে বদলে গেছে গ্রামীণ জীবন। কাঁচা সড়ক পাকা হয়েছে, গ্রামে শহরের সুবিধা। এবারে নির্বাচনে ভোটারদের ভাবনায় উন্নয়নের ধারাবাহিকতা। মিল কারখানা প্রতিষ্ঠিত হয়েছে, অনেক বেকার সমস্যার সমাধান হয়েছে, স্কুল কলেজ মাদ্রাসা প্রায় 100 উপরে ভবন নির্মিত হয়েছে। এই উন্নয়নের দ্বারা অব্যাহত থাকলে আমাদের পলাশের ইতিমধ্যে পলাশের রূপ পাল্টে গেছে। এই ব্রিজ হওয়াতে চর এলাকার লোকেরা অনেক উন্নত হয়েছে। 500 টাকা ডিসিমের জায়গা আমরা এখন 5-6 লাখ টাকা ডিসিম হয়েছে। এই বিল্ডিংটা করার পরে আমার শিক্ষণ শেখানো কার্যক্রম অনেক সুবিধা হয়েছে এবং জ্বরে পড়াটা অনেক বন্ধ হয়ে গেছে। স্বাধীনতা পরবর্তীকালে দীর্ঘ সময় নরসিংদীতে শক্ত অবস্থান ছিল বিএনপির। 2008 সালে বদলে যাওয়া শুরু। সবগুলো আসনেই জয় পায় আওয়ামী লীগ। এবার নরসিংদী 3-এ মনোনয়ন পাননি সাবেক এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন। এবার নৌকার প্রার্থী ফজলে রাব্বী খান। বাকি 4টি আসনে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সহ 4 জনই পুরনো। কোথাও বিরোধ থাকলে সেগুলো মিটিয়ে মাঠে নামছেন প্রার্থীরা। রাস্তা যখন পরিষ্কার হয় তখন সেই রাস্তা দিয়ে অনেকেই আগায় আসার চেষ্টা করে। এটার মধ্যেও কোনো অন্যায় নাই। ইনশাল্লাহ নৌকাই জয় হবে, কারণ নৌকার যিনি কান্ডারি, যিনি নৌকার হাল ধরে আছেন, তার মতো নেতা বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই। আমরা যে কর্মী বাহিনী মাঠে কাজ করাতে পারবো, সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য ঘরে ঘরে কাজ করার জন্য যে প্রয়াসটা আমরা গ্রহণ করতে পারবো, এটা আলহামদুলিল্লাহ বাংলাদেশে একটা অনন্য উদাহরণ। তবে নরসিংদী 1 আসনে নিজ দলের নেতা সাবেক মেয়র মোহাম্মদ কামরুজ্জামান কামরুল স্বতন্ত্র প্রার্থী হওয়ায় চ্যালেঞ্জের মুখে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম হিরো। জাতীয় পার্টি ভোটের মাঠে সরব থাকলেও এখনও এক দফা দাবিতে বিএনপি। জেলা আহ্বায়ক খায়রুল কবির খোকন ও সদস্য সচিব মঞ্জুর এলাহি কারাগারে। ভারপ্রাপ্ত নেতৃত্ব দিয়ে চলছে দল। এদেশের জনগণের কোনো বিশ্বাস নাই নির্বাচন হবে কি হবে না, অর্থাৎ কী ধরনের হবে। সুতরাং আমাদের এক দফা এক দাবি, এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচন করব না। 71টি ইউনিয়ন, 6টি পৌরসভা নিয়ে গঠিত নরসিংদীর 5টি আসনে মোট ভোটার 18,32,319 জন। এর মধ্যে 9,174 জন নারী এবং 9,32,145 জন পুরুষ ভোটার। মানিক শিকদার, 21 টেলিভিশন। দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা। ভোটাররা উন্মুখ নতুন জনপ্রতিনিধি নির্বাচনের অপেক্ষায়। পাড়া মহল্লায় চায়ের আড্ডায় বইছে ভোটের হাওয়া। দর্শক, 21 টেলিভিশনের নিয়মিত আয়োজনে আজ জানাচ্ছি গাজীপুর 1 আসনের ভোটারদের ভাবনা আর প্রত্যাশার খবর। কাকে ভোট দিবেন, কাকে দিবেন না, বা দিলে কেন দিবেন, একটু জানতে চাই আপনার কাছে মতামত। বিএনপি ক্ষমতায় ছিল, এই গাজীপুরের কালিয়াকৈর দুর্নীতিবাজ ছিল, এখানে অনেক চাঁদাবাজি করতো, রাহাজানি করতো। আমরা সেরকম ভাবে এমন উন্নয়ন পাই নাই, সমস্ত টাকা দুর্নীতি লুটপাট করে তারা খাইছে। কিন্তু এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই সন্ত্রাসী কালিয়াকৈরকে একেবারে শান্তিপূর্ণ কালিয়াকৈরে উন্নীত করেছেন। খাম্বা চোর এক একটা খাম্বা নিতে 50,000 60,000 টাকা নিচ্ছে। বিদ্যুতের কারেন্টের মিটারের যে কাঠ লাগাইতো, সে কাঠের থেকেও টাকা নিত। পায়খানা, রাস্তা ঘাট সকল কিছুতে তারা চাঁদা করতো। বিএনপি আসার মতো কোনো সুযোগ দেওয়ার নাই, কারণ হলো ওনারা হলো দুর্নীতিবাজ। আওয়ামী লীগ সরকার এই 15 বছরে যে উন্নয়ন করেছে 50 বছরেও কেউ করতে পারে নাই। আপনাদের তো নির্বাচন যাবেন ভোট দিতে? হ্যাঁ যাবো, যদি ভোট হয় তাহলে যাবো, ভোট দেবো, নৌকা মার্কা করে দেবো। আমাদের এই জায়গায় যে সমস্ত যে ব্রিজগুলো হলো, যে আমাদের নলুয়াতে একটা ব্রিজ হলো বোয়ালি ইউনিয়নে, আবার এই যে আমাদের বোয়ালির দক্ষিণ পাশে এই একটা খালের মধ্যে একটা ব্রিজ হলো, সব জায়গায় ব্রিজ হয়েছে। রাস্তাঘাট আমরা যে দণ্ডেরই পাইছি এরকম আমরা পেয়ে থাকি না। বিভিন্ন গাড়িতে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছে, মানুষকে পুড়িয়ে মেরেছে। এই কারণে আমরা বিএনপিকে আমরা ঘৃণা করি। শেখ হাসিনার সরকার যে অভূতপূর্ব উন্নয়ন করেছে, বাংলাদেশকে বদলে দিয়েছে। আমি চাই সামনেও শেখ হাসিনাই
ক্ষমতায় আসুক। আর শীতলতাস আমার সরকার আমি যখন হাসিনার বাহা ভোট প্রথম ভোটে আমি দিচ্ছি এখন অমিলিকি করি, আমি বিএমপি সিএমপি করি। বিএমপির আমার লাইসেন্স মতন বিএমপি কইছিল ধরে নিয়েছিল আমার চাষায়, ধরে নেওয়ার পরে আমি কইছি শোনেন আপনি আমার একটা অমিলিকি যে কলা গাছ খারাপ আমি কলা গাছে ভোট দিব, তো আপনাকে ভোট দিব না বিএমপি আমি বিএমপির কোনো সময় ভোট দিই না। আর ক্ষমতা আসবে আমি দিতাম না, আমার কলা গাছ খেলে কলা গাছটা আমি ভোট দিব। অন্য প্রসঙ্গ, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে গণতন্ত্র ও জাতীয় নির্বাচনের ইস্যু আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরতে চায় একটি গোষ্ঠী। রাজনৈতিক হাতিয়ার হিসেবেও মানবাধিকার হয়ে উঠেছে উষ্ণ ইস্যু, যেখানে ফিলিস্তিনে নারী শিশুর রক্তাক্ত লাশের স্তূপে দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকায় ক্ষমতাধর দেশগুলো সেখানে 10 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী পুনর্বাসনে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের মাঠে আশা নিরাশার দোলাচলে ভাগ্য উন্নয়নের কথা বলতে যোগ্য প্রতিনিধি সংসদে পাঠাবে জনগণ। ঠিক একই সরলরেখায় এসে সরব মানবাধিকার দিবস। চলছে মানবাধিকারকে প্রশ্নবিদ্ধ করার নানা আয়োজন। গণতন্ত্র ও মানবাধিকার পরিপূরক বলেই বৈষম্য এড়িয়ে 1948 সাল থেকে দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। মানবাধিকারের মানদণ্ডে শত সমালোচনার মুখোমুখি হয়েও বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর পুনর্বাসনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবুও এই স্বীকৃতি আড়াল করে বিশ্বের সামনে তুলে ধরা উল্টো নালিশের নেপথ্যে যারা, তারাই তো আগুন সন্ত্রাসে পুড়িয়েছে মানবতা। এমন বাস্তবতায় ফিলিস্তিনে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে মানবাধিকারের আওয়াজ তুলছে ক্ষমতাধর দেশগুলো। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভাজনে চাষাবাদ, ভালো উৎপাদনে বেড়েছে আয়। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। উত্তরাঞ্চলের জেলাসহ দেশের বিভিন্ন স্থানে শীত শুরু হয়েছে, সঙ্গে ঘন কুয়াশা। গেল মধ্যরাত থেকে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে রংপুরের সর্বত্র। আজ জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 15.5 ডিগ্রি সেলসিয়াস। শীত নামতে শুরু করায় কষ্ট বাড়ছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের। ঘন কুয়াশার চাদরে ঢাকা যমুনার চরাঞ্চল সহ পুরো সিরাজগঞ্জ জেলা। নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ার পর উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় বেড়েছে শীতের তীব্রতা। বিপাকে চরাঞ্চলের মানুষ। এদিকে ঘন কুয়াশার কারণে ভোলার বিভিন্ন রুট এবং দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। 1 ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না প্রধানমন্ত্রীর, এমন আহ্বানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভাজনে চাষাবাদ করছে ফেনীর শতাধিক কৃষক। ভালো উৎপাদনে বেড়েছে তাদের আয়। এ কাজে কৃষকদের সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। ফেনী থেকে নজরুল ইসলাম রঞ্জুর রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। সড়ক বিভাজনে ফসলের সমারোহ। লাল শাক, পালং শাক, করলা আর ঢেঁড়স সহ শীতকালীন ফসল আবাদে ব্যস্ত তারা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর 27.40 কিলোমিটার অংশে 2 লেনের মাঝখানে চলছে এ চাষাবাদ। 12 থেকে 20 ফুট পর্যন্ত খালি জায়গায় মাটি ভরাট করে বিভিন্ন জাতের ঔষধি ও ফুলের গাছ রোপণ করে সড়ক কর্তৃপক্ষ। এসব গাছের নিচে কৃষকরা করছে সবজি চাষ। মহাসড়কের ছনুয়া, লেমুয়া, ফরহাদনগর ইউনিয়নে মহাসড়কের বিভাজনে বিভিন্ন প্রকার ফসলে ভরে গেছে। এখানে উৎপাদিত শাকসবজি নিজেদের চাহিদা মিটিয়ে যাচ্ছে স্থানীয় বাজারে। এখানে ভেন্ডি লাগাইছি, মিষ্টি কুমড়া, লাল শাক, বিভিন্ন সবজি করি, খাই, বেশি। 2 মাসের মধ্যে 2-3 হাজার টাকা মানে কাঁচা তরকারি বিক্রি করছি। টাকাটা খালি ভরে থাকাতে আমার কাছে ভালো লাগছে, আমি করছি। চলতি মৌসুমে সড়ক বিভাজনে চাষাবাদের পরিধি বেড়েছে, জানান কৃষি কর্মকর্তা। মহাসড়কের মাঝখানে যে আইল্যান্ড আছে, এখানে একদম ইজিভাবে সবজি চাষ করা যায়, আর এখানেই বিক্রি হয়। এটা বর্ষার পরে পানি সেচের একটু সমস্যা, এই জন্য তাদের উৎপাদন খরচ বেড়ে যায়। সারা দেশের সড়ক বিভাজন সহ পতিত জমিগুলো কাজে লাগালে দেশে সবজির চাহিদা নিশ্চিতের পাশাপাশি রপ্তানিও সম্ভব বলে মনে করেন চাষাবাদে জড়িতরা।
রত্না জামান, 21 টেলিভিশন। প্রথম শ্রেণী পৌরসভা হলেও ন্যূনতম নাগরিক সুবিধা বঞ্চিত শরীয়তপুরের ডামুডা পৌরবাসী। ভাঙাচোরা রাস্তাঘাট ও ময়লা আবর্জনার দুর্গন্ধে দুর্ভোগে তারা। নেই পর্যাপ্ত পানি সরবরাহ ও ড্রেনেজ ব্যবস্থাও। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশার রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 1997 সালে যাত্রা শুরু ডামুডা পৌরসভার। পর্যায়ক্রমে প্রথম শ্রেণীতে উন্নীত হলেও বাড়েনি সামান্যতম নাগরিক সুবিধা। প্রায় 20,000 বাসিন্দার মধ্যে পানি পাচ্ছেন মাত্র 2,000। রাস্তাঘাটের বেহাল দশা, নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা। সামান্য বৃষ্টিতেই পানিবন্দী বেশিরভাগ এলাকা। সড়কে ফেলা ময়লা আবর্জনার দুর্গন্ধে নাকাল পৌরবাসী। পথ চলতে হয় নাক চেপে। উপজেলার লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবার ভরসা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্ষা মৌসুমে বেশিরভাগ সময় পানিতে তলিয়ে থাকে। ডেঙ্গু ছড়াতে পারে, ম্যালেরিয়া, অন্যান্য যে রোগ জীবাণু আছে এগুলোতে অবশ্যই এটা সমাজে পরিবেশের জন্য অবশ্যই এটা ক্ষতিকর। এই পুরা ডামুডা পৌরসভা এলাকায় পানির তলায় যায়। সাধারণ বৃষ্টি হইলো এই অবস্থায় কোনো রোগীর পত্র নিয়ে মেডিকেল যাওয়া যায় না। এটা আমাদের জন্য একটা দুর্ভোগ, এটা থেকে আমরা পরিত্রাণ চাই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই বিষয়ে আমি সিভিল সার্জন স্যার, আমাদের উপজেলা নির্বাহী অফিসার সবার সাথে কথা বলেছি। মেয়র মহোদয়ের সাথে বারংবার কথা হচ্ছে আমার, যে কাজটা যত দ্রুত সম্ভব করা যায়। দুর্গন্ধ ও মশা মাছি ছড়াচ্ছে ডেঙ্গু সহ নানা রোগও। পৌরকর দিয়েও ভোগান্তিতে দিশেহারা নাগরিকরা। আমাদের এইখানে দেখেন স্কুলে যাওয়ার সময় কত পানি উঠে গেছে, হিন্দা যাইতে অনেক অসুবিধা হয়। পরিকল্পনা নিয়ে কোনো কাজ করতেছে না। রাস্তার পাশে কোথাও কোনো ড্রেন নাই, বৃষ্টি হইলেই সব তলায় থাকে। ময়লা পানি দিয়ে হাঁটতে গেলে পায়ে খাজলি খুজলি হয়ে যায়, অনেক সমস্যাই হয় আমাদের। বরাদ্দের অভাবে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাট নির্মাণে অপরাগ পৌর কর্তৃপক্ষ। টেন্ডার একটা হয়েছে, কাজ চলমান আছে। আর ড্রেনেজের অবস্থা আমি টাকা পাইলে আমি ড্রেনেজগুলো করে দেবো। আর রাস্তাঘাটের বেহাল অবস্থা দেখি, এডিবির টাকাগুলা যদি পাই আমি একসাথে একটা টেন্ডার দিয়ে একটা বড় রাস্তা করতে, ছোটখাটো রাস্তা করলে কোনো নাম হয় না। সব সংকট নিরসনে দ্রুত পর্যাপ্ত নাগরিক সুযোগ সুবিধা চান ডামুড্ডাবাসী। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবারে বিজয়ের মাস ডিসেম্বর। অধিকার আদায়ে শোষক আর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী হয়েছে বাংলার নারী আর কৃষকরা। ৭১-এর মহান মুক্তিযুদ্ধেও তাদের অবদানও কম নয়। বিজয়ের মাসে তাদের মূল্যায়নের তাগিদ বিশিষ্টজনদের। আদিত্য মামুনের রিপোর্ট। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। পশ্চিম পাকিস্তানের চেয়ে অর্থনৈতিক সমৃদ্ধি বেশি থাকা সত্ত্বেও বাঙালিকে থাকতে হয়েছে অধিকার বঞ্চিত। বাংলার কৃষক মজুরদের সম্পদ দিয়েই গড়ে তোলা হয়েছে একের পর এক বড় প্রকল্প আর উন্নয়ন অবকাঠামো। ঢাকাকে প্রাদেশিক রাজধানী নয়, বরং প্রোপাগান্ডার রাজধানী বানিয়ে পশ্চিম পাকিস্তানে একই সময়ে তিনটি রাজধানী শহর গড়ে তুলেছিল শাসক গোষ্ঠী। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। বাংলার শ্রম ঘামের ন্যায্য মূল্য আদায়ের চূড়ান্ত সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধে অকুতোভয়ে পাকিস্তানি দখলদার আর দেশীয় শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছেন কৃষক আর নারীরা। যুদ্ধে ৩০ লাখ শহীদের অধিকাংশ তারাই। তারা সহায়তা না করলে মুক্তিযোদ্ধারা এত সহজেই দেশের ভেতরে মুক্তিযুদ্ধ করতে পারত না। আমাদের মা বোনেরা এতটাই আমাদের অনুপ্রেরণা দিয়েছেন, এতটাই তারা ঝুঁকি নিয়েছেন এবং রাতের অন্ধকারে তারা আমাদের মুক্তিযোদ্ধাদের খাইয়েছেন, থাকার ব্যবস্থা করেছেন। সেই কারণে অনেককেই হানাদার বাহিনীর শিকার হতে হয়েছে। তা সত্ত্বেও
তারা তাদের সন্তানদের মুক্তিযুদ্ধে পাঠিয়েছেন। বিজয়ের এই মাসে তাদের অবদান স্মরণের পাশাপাশি মেহনতি মানুষের কল্যাণে কাজ করার পরামর্শ এই অর্থনীতিবিদের। বৈশ্বিক উন্নয়নের সাথে সমানতালে এগিয়ে যেতে চাইলে তাদের জন্য বাড়তি বরাদ্দ, কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে হবে। এই মুক্তিযোদ্ধারা, এই সাধারণ মানুষের সন্তানেরাই মুক্তিযুদ্ধটাকে এমন করে অন্তর্ভুক্তিমূলক এবং মহিমান্বিত করেছিলেন। তারা যেন আমাদের প্রতিটি উন্নয়ন কৌশলে, উন্নয়ন প্রকল্পে, উন্নয়ন ভাবনায় সবচেয়ে বেশি গুরুত্ব পায়। সেটিই হবে সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের বড় উপায়। মুক্তিযুদ্ধের বাংলাদেশে যেন সবার সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হয়, এমনই মত তার। সাধারণ মানুষের কল্যাণই যেন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচনের পর্যবেক্ষণে থাকবেন দেশি বিদেশিরা, বিএনপি না আসলেও অর্থবহ ও উৎসব মুখর হওয়ার প্রত্যাশা। জমে উঠেছে নরসিংদী নির্বাচনী মাঠ, ভোটারদের ভাবনায় উন্নয়নের ধারাবাহিকতা। মানবাধিকার ইস্যু হয়ে উঠছে রাজনৈতিক হাতিয়ার, চলছে প্রশ্নবিদ্ধ করার আয়োজন। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।